বার্নি ম্যাডফ পঞ্জি স্কিম হল বিশ্ব ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে কুখ্যাত আর্থিক জালিয়াতি। আমেরিকার ওয়াল স্ট্রিটের নামী ফিন্যান্সিয়ার এবং নাসদাক স্টক এক্সচেঞ্জের প্রাক্তন চেয়ারম্যান বার্নার্ড লরেন্স বার্নি ম্যাডফ তার বিনিয়োগ উপদেষ্টা ব্যবসার আড়ালে কয়েক দশক ধরে এই বিশাল প্রতারণা চক্র পরিচালনা করেন। 2008 সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময় এই স্কিমটি ধসে পড়ে এবং জানা যায় যে তিনি হাজার হাজার বিনিয়োগকারীর প্রায় 65 বিলিয়ন মার্কিন ডলার কাগজে কলমে আত্মসাৎ করেছেন। নিচে এই পঞ্জি স্কিমের কার্যপদ্ধতি, স্থায়িত্বের কারণ এবং এর পতনের বিস্তারিত বিবরণ দেওয়া হল। 1. স্কিমটি কিভাবে কাজ করত। ম্যাডফের এই জালিয়াতি কোনো জটিল বিনিয়োগ কৌশল ছিল না, বরং এটি ছিল একটি সাধারণ পঞ্জি স্কিম, ভুজ মুনাফার প্রতিশ্রুতি। তিনি বিনিয়োগকারীদের বাজারে প্রচলিত হারের চেয়ে বেশি এবং অত্যন্ত স্থিতিশীল, সাধারণত বার্ষিক 10% থেকে 12% রিটার্ন বা মুনাফার নিশ্চয়তা দিতেন। বাজার ভালো রাখুক বা মন্দা, তার মুনাফার গ্রাফ সবসময় ঊর্ধ্বমুখী থাকত। প্রকৃত বিনিয়োগের অনুপস্থিতি। বাস্তবে ম্যাডফ বিনিয়োগকারীদের টাকা কোনো শেয়ার বাজারে বা লাভজনক তহবিলে বিনিয়োগ করতেন না। তিনি সমস্ত টাকা নিউইয়র্কের চেজ ম্যানহাটন ব্যাংকের একটি অ্যাকাউন্টে জমা রাখতেন। নতুন টাকা দিয়ে পুরনোদের অর্থ প্রদান। যখন কোনো পুরনো বিনিয়োগকারী তার মুনাফা বা আসল টাকা তুলতে চাইতেন, তখন ম্যাডফ নতুন কোনো বিনিয়োগকারীর জমা দেওয়া টাকা থেকে সেই অর্থ পরিশোধ করতেন। নকল স্টেটমেন্ট। বিনিয়োগকারীদের বিশ্বাস ধরে রাখতে তিনি ও তার সহযোগীরা সম্পূর্ণ ভুজ এবং কাল্পনিক ট্রেডিং রেকর্ড ও মাসিক অ্যাকাউন্ট স্টেটমেন্ট তৈরি করতেন। 2. কেন এই কেলেঙ্কারি দীর্ঘদিন ধরা পড়েনি। ম্যাডফ প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে 1970 বা 1980 এর দশক থেকে 2008 পর্যন্ত অত্যন্ত গোপনে এই অপরাধ চালিয়ে যান। এর মূল কারণগুলো ছিল ব্যক্তিত্ব ও সামাজিক মর্যাদা। ওয়াল স্ট্রিটের একজন নীতিবান বিশেষজ্ঞ এবং নাসডাকের প্রাক্তন চেয়ারম্যান হিসেবে তার বাজারে ব্যাপক সুনাম ও গ্রহণযোগ্যতা ছিল। অভিজাত মহলে প্রবেশ। তিনি মূলত ধনী ব্যক্তি, অভিজাত ক্লাব, দাতব্য সংস্থা এবং ইহুদি সম্প্রদায়ের মন জয় করে তাদের বিনিয়োগ আকর্ষণ করেছিলেন। স্টিভেন স্পিলবার্গের মতো বিখ্যাত ব্যক্তি এবং নোবেলজয়ী এলি উইজেলের ফাউন্ডেশনও তার তহবিলে টাকা রেখেছিল। ফিডার ফান্ড। বিভিন্ন দেশের বড় বড় হেজ ফান্ড ও ব্যাংক, যাদের ফিডার ফান্ড বলা হতো, সাধারণ মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা সংগ্রহ করে সরাসরি ম্যাডফের কাছে তুলে দিত। এর ফলে ম্যাডফকে সরাসরি হাজার হাজার গ্রাহকের মুখোমুখি হতে হতো না। নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা। হ্যারি মার্কোপোলোস নামের একজন আর্থিক বিশ্লেষক 2000 থেকে 2008 সালের মধ্যে একাধিকবার আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে প্রমাণসহ লিখিত জানান যে ম্যাডফের এই ধারাবাহিক আয় গাণিতিকভাবে অসম্ভব। কিন্তু সেক ম্যাডফের মর্যাদার কারণে এই সতর্কবার্তাগুলোকে গুরুত্ব দেয়নি। 3. পঞ্জি স্কিমের পতন। যে কোনো পঞ্জি স্কিম ততদিনই টিকে থাকে যতদিন নতুন বিনিয়োগের প্রবাহ স্বচ্ছ থাকে এবং অর্থ তোলার চাপ কম থাকে। 2008 সালে বিশ্বজুড়ে ভয়াবহ মন্দা শুরু হলে পরিস্থিতি ওলটপালট হয়ে যায়। 2008 সালের শেষের দিকে বাজারে ধস নামলে অনেক বিনিয়োগকারী নিজেদের অন্য খাতের ক্ষতি পুষিয়ে নিতে ম্যাডফের তহবিল থেকে একসঙ্গে প্রায় $7 বিলিয়ন তোলার আবেদন করেন। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ম্যাডফের পক্ষে এই বিপুল অর্থ ফেরত দেওয়া অসম্ভব হয়ে পড়ে। নিরুপায় হয়ে 2008 সালের 10 ডিসেম্বর বার্নি ম্যাডফ তার 2 ছেলের কাছে স্বীকার করেন যে তার পুরো ব্যবসাই আসলে একটি বিশাল মিথ্যা বা পঞ্জি স্কিম। বাবার এই অপরাধের কথা জানতে পেরে তার ছেলেরা পরদিনই 11 ডিসেম্বর 2008 বিষয়টি ফেডারেল কর্তৃপক্ষকে জানায় এবং ম্যাডফ গ্রেপ্তার হন। 4. ফলাফল ও শাস্তি সাজা। 2009 সালের মার্চ মাসে ম্যাডফ 11টি ফৌজদারি অপরাধের, যার মধ্যে সিকিউরিটিজ জালিয়াতি, অর্থ পাচার এবং মিথ্যা সাক্ষ্য অন্তর্ভুক্ত ছিল, কথা আদালতে স্বীকার করেন। আদালত তাকে সর্বোচ্চ 150 বছরের কারাদণ্ড দেয়। মৃত্যু 2021 সালের 14 এপ্রিল 82 বছর বয়সে উত্তর ক্যারোলিনার একটি ফেডারেল কারাগারের হাসপাতালে বন্দী অবস্থায় বার্নি ম্যাডফ মারা যান। পারিবারিক ট্র্যাজেডি। এই কেলেঙ্কারির ধাক্কায় ম্যাডফের পরিবার ধ্বংস হয়ে যায়। 2010 সালে তার বড় ছেলে মার্ক ম্যাডফ আত্মহত্যা করেন এবং 2014 সালে ছোট ছেলে অ্যান্ড্রু ক্যান্সারে মারা যান। ক্ষতিপূরণ। পরবর্তীতে সরকার ও লিকুইডেশন ট্রাস্টির বিশেষ প্রচেষ্টায় ক্লোব্যাক মামলার মাধ্যমে জালিয়াতির শিকার ভুক্তভোগীদের জন্য প্রায় $14 বিলিয়ন বেশি প্রকৃত অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।
বার্নি ম্যাডফের এই ঘটনাটি বিশ্ব অর্থনীতিতে অন্ধবিশ্বাসের কুফল এবং বিনিয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কঠোর নজরদারির প্রয়োজনীয়তার একটি স্থায়ী শিক্ষা হিসেবে রয়ে গেছে।